হ্যালো, বলো। হ্যালো হ্যাঁ, ভাস্কর দা। হ্যাঁ, আজ তো নমস্কার। আজ তো 32,000 প্রাইমারি শিক্ষকদের রায় বেরোলো এবং হাইকোর্ট শিক্ষকদেরকে চাকরিতে বহাল রাখার জন্যই বলেছে। তো এই বিষয়ে আপনার প্রতিক্রিয়াটা কি? দেখুন, আমার প্রতিক্রিয়া হচ্ছে যে হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি এবং আহ, একটা কথা আমি বরাবর বিশ্বাস করে এসেছি যে 5 জন চুরি করলে বাকি 95 জনকেও শাস্তি দিতে হবে। সেটা বিচারের যে ধারাতেই যেখানেই উল্লেখ থাকুক না কেন, সেটা আমার মনে হয়েছে যে নাগরিক অধিকার হরণ করার মতোই। হুম। মানে অন্য কেউ অপরাধ করবে, সেই অপরাধের দায় আমাকে নিতে হবে, কারণ অপরাধ যখন সংগঠিত হচ্ছিল সেখানে আমি উপস্থিত ছিলাম বলে তার দায় আমার ঘাড়ে এসে পড়ে বসবে। আমি তার মধ্যে যুক্ত না থাকলে হুম। আইনের এই মানে ব্যাখ্যা এবং প্রয়োগ এটা কোনো সময়ই ঠিক নয়। এটা আমরা বরাবর মেনে বিশ্বাস করে এসেছি। এসএসসি 2016 ক্ষেত্রে তার উন্নতা হয়েছিল, সেটা আমরা দেখেছি। সুতরাং এক্ষেত্রে আমরা সেটাকে একমত হতে পারিনি এবং এসএসসি ক্ষেত্রে যেমন একমত হয়নি যে গোটা প্যানেল চলে যাবে। বহু যোগ্য ছেলে মেয়ে ছিল যাদের চাকরিতে বহাল থাকা উচিত বলেই মনে করেছি এবং এখনো পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছি। এই প্যানেলের ক্ষেত্রেও তাই। সবাই অযোগ্য এই এই ধরনের আহ, কথা যারা বলছেন, আমরা তাদের সাথে যেমন একমত নই, তেমনি বিশ্বাস করি যে গোটা প্যানেল 5 জনের জন্য গোটা প্যানেল ক্যান্সেল হবে, সেটাও ঠিক নয়। আদালত আপাতত তদন্তে 300 জনের মতো বোধহয় দুর্নীতিগ্রস্ত খুঁজে পেয়েছে, বলেছে তাদের চাকরি চলে যাবে, আর বাকিদেরকে চাকরিতে বহাল রাখার কথা বলেছে। সুতরাং এটা অত্যন্ত খুশির খবর এবং আমরা আনন্দিত না, যে যোগ্য ছেলে মেয়েরা তাদের ন্যায় বিচার পেয়েছেন। এটা আমরা মনে করছি তাই আর কি। বলছি প্রেক্ষাপট দুটোরই সমান। 2016 এসএসসির ক্ষেত্রে প্যানেল পুরো ক্যান্সেল হয়ে গেল, আর এক্ষেত্রে প্যানেলটা বেঁচে গেল। তাহলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা থাকবে? দেখুন, দুটো তো দুরকম কোর্ট। এসএসসির সাথে এই মামলাটার কিন্তু এক নয়, মামলা অনুযায়ী তো তফাৎ হয়। এসএসসির একটা প্রেক্ষাপট, এটা আর একটা প্রেক্ষাপট, সুতরাং দুটোকে এক করে দেখাটাও আমার মনে হয় যে ঠিক নয়। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে এসএসসি ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা এই ক্ষেত্রে ঘটাটা উচিত নয়। এসএসসির ক্ষেত্রে যেটা হয়েছে সেটা অনেক বেশি করে এসএসসির মামলাটা পর্ষদের এসএসসির উপরে নির্ভরশীল ছিল, যারা সবসময়ই বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে গেছেন এবং ওপেনলি দুর্নীতিগ্রস্তদেরকে আড়াল করে যাওয়ার যে কাজ, সেটা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই সেটা করেছেন। আর এক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। এক্ষেত্রে সুতরাং এসএসসির সাথে এই প্রাইমারিটাকে এক করে দেখাটা ঠিক নয়। এটা গেল একটা বিষয়। পরীক্ষার পদ্ধতির ক্ষেত্রেও তফাৎ আছে। সেটা হচ্ছে দ্বিতীয়। আমরা যতদূর জানি যে এখানেও শিক্ষামন্ত্রী, প্রাইমারির প্রেসিডেন্ট মানিক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ মানিক ভট্টাচার্য, মানিক ভট্টাচার্য, এদের দুর্নীতি হয়েছে। তো এক্ষেত্রে তো প্রশ্ন উঠছে যে এদের মধ্যেও অনেক অযোগ্য রয়েছে। তাহলে এখানে কি যোগ্যদের সামনে রেখে অযোগ্যরা বাইপাস হলো না? না, দুর্নীতির কথা যেটা বলছেন না, সেটা হলো যে দুর্নীতি তো হয়েছে, সেটা তো অস্বীকার করার জায়গা এবং সেই দুর্নীতিগ্রস্তদেরকে তো তদন্তকারী সংস্থারা খুঁজেও পেয়েছে এবং সেই সংখ্যাটা 300 সামথিং হবে আর কি। এবার এই সংখ্যাটা নিয়ে যদি বিবাদ থাকে, যাদের মনে হচ্ছে যে বিবাদ আছে, তারা তথ্য প্রমাণ হাজির করে তারা এই রায়কে চ্যালেঞ্জ করতে পারে। সমস্যার তো কিছু নেই, কোর্ট তো খোলা আছে। কিন্তু আপাতত ভাবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, আমার মনে হয় যে তাকে স্বাগত জানানোটাই উচিত এবং যোগ্যদের প্রতি এটা একটা ন্যায় বিচারও আমি বলতে পারি। যে অবশ্যই যোগ্যদের ক্ষেত্রে অবশ্যই ন্যায় বিচার। যারা যোগ্য আছে, অ্যাপটিটিউড টেস্ট নিয়ে প্রশ্ন ছিল যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এমনটাও কিন্তু নয় যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। বিভিন্ন নামে হয়েছে, বিভিন্ন জেলায় বিভিন্ন ভাবে সেটাকে করা হয়েছে। সুতরাং অ্যাপটিটিউড টেস্ট হয়নি এই কথাটাও কিন্তু ঠিকঠাক নয়, এটাকে জেনারেলাইজ করাটাও কিন্তু ঠিকঠাক নয়। আবার দ্বিতীয় হচ্ছে যে এমন অনেক যোগ্য ক্যান্ডিডেটরা আছে যাদের অ্যাপটিটিউড টেস্টে 0 পেলে পরেও তাদের চাকরিতে প্রার্থী পদ তাদের বহাল থাকে। সুতরাং সবকিছুকে মাথায় রেখে যেটা রায় হয়েছে, আমার মনে হয় যে খুব ভালো রায় হয়েছে, আমরা স্বাগত জানাচ্ছি তাকে। দাদা, আপনি বিগত দিনে অনেকগুলো কেস হ্যান্ডেল করছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। সেই সুবাদে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, এই কেসটা সুপ্রিম কোর্টে গেলে এই রায় কি বহাল থাকবে? সুপ্রিম কোর্টে যদি যায়, আমার মনে হয় যে এই রায় বহাল থাকবে।
মানে আমার যেটুকু মনে হয় আর কি, হাইকোর্ট যেভাবে ডিটেলসে ব্যাপারটা শুনানি করার পরে যেভাবে রায় দান করেছে, তাতে আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট, মানে যদি সুপ্রিম কোর্টেও যায় এই রায়ই বহাল থাকবে। সুপ্রিম কোর্টও আমার মনে হয় না যে সবাইকে মানে শাস্তি দিয়ে গোটা প্যানেলকে ক্যান্সেল করবে, এটা আমি মনে করি না আর কি। দাদা, আপাতত রায়টাকে আমরা যেভাবে দেখলাম যে চাকরিতে বহাল থাকছে, কিন্তু একটা অংশে বলা হয়েছে যাদের নামে অভিযোগ আছে তাদের ইন্ডিভিজুয়াল তদন্ত হবে। সেই সংখ্যাটা তো প্রচুর, তাহলে কি সমস্যা পুরোপুরি মিটলো? দেখুন, আমার মনে হয় যে যাদের কথা আমরা বলছি, কোনো দুর্নীতিগ্রস্তের জন্য কোনো কথা আমরা কোনো সময় বলি না। তিনি যেখানেই থাকুন, যে পদে থাকুন, কোনো সমস্যা নেই তাতে। হুম কিন্তু এই প্যানেলে যারা যোগ্য ছেলে মেয়ে আছেন, হুম তদন্ত যেভাবে হোক, যে সংস্থা করুক, যতদিন ধরে করুক, আমার মনে হয় তাদের তদন্ত পেশ করতে কোনো সমস্যা নেই। আমি তাদের প্রতিনিধি হিসাবেই বলছি, তদন্ত হ্যাঁ। চলুক না। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগে একটা মিডিয়া ট্রায়াল চালানো, তদন্ত শেষ হওয়ার আগেই দাগি বলে ডেকে দেওয়া, তদন্ত শেষ হওয়ার আগেই সবাইকে ফ্রড বলে দেওয়া, এইটার সাথেও ভিন্নমত পোষণ করি। যাই হোক, আপনি বিচার যোগ্যদের যখন হচ্ছে তখন হ্যাঁ। বিচার যখন হচ্ছে তখন আদালতে হতে দিন। কারণ একটা মানুষ যে নিজের যোগ্যতা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে একটা চাকরিকে, সরকারি চাকরিকে জোটালো, তার অধিকার আছে যে সেটাকে রক্ষা করা। হ্যাঁ, সেটাকে শুধু রক্ষা করার ব্যাপারটা না, রক্ষা তো সরকারকে এবং সমাজকে করা উচিত। কিন্তু সমাজ তার মেধার প্রতি, তার যোগ্যতার প্রতি সঠিক সম্মান প্রদর্শন করবে, এটাও কিন্তু সমাজের দায়িত্ব। দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে না। এই সরকারের যে ধরনের পাহাড় প্রমাণ দুর্নীতি, সেই দুর্নীতির আরেকটা খারাপ এফেক্ট হচ্ছে যে নিরীহ মানুষরা সেই দুর্নীতির বলি হয়ে নিজেদের সামাজিক সম্মান খোয়াতে হচ্ছে। এই ব্যবস্থারও বদল হওয়া কিন্তু প্রয়োজন। যাই হোক দাদা, আপনি যোগ্যদের পক্ষ নিলেন, তার জন্য সাধুবাদ। কিন্তু এর মধ্যে যে বিপুল সংখ্যক অযোগ্য রয়েছে, তাদের জন্য আপনার কি চিন্তা ভাবনা? তদন্ত চলুক না, তদন্তকারী সংস্থা তদন্ত করুক। তদন্তকারী সংস্থা তদন্ত করে দেখুক যে কারা দোষী আছে। তারা তো এতদিন থেকে তদন্ত করেও কোনো কিছু পায়নি, কেন পেল না সেই জবাবদিহি তো তাহলে তদন্তকারী সংস্থাকে করা উচিত। সিবিআই কি সেই জবাবদিহি করা উচিত, এবং মানুষের সেই জবাবদিহি সিবিআই এর কাছে চাওয়ানো উচিত যে কারা দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরিতে ঢুকেছে। মানুষের যখন মনে হচ্ছে যেখানে আরো অনেক বেশি দুর্নীতি হয়েছে, তাহলে তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব তো সিবিআই এর ছিল। সিবিআই কেন পারেনি? সেই ট্যাক্স পেয়ারদের পয়সাতে তো তাদেরও বেতন হয়, কেন পারেনি সিবিআই সেই মানে জিজ্ঞাসাবাদের মুখোমুখিও তো সিবিআই কে হওয়া উচিত। ঠিক আছে দাদা, আজকে এইটুকুই। অনেক ধন্যবাদ। পরে আবার কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ক্রিকেট খেলছেন নাকি?